হ্যালো এভরিওয়ান, আমাদের আলোচ্যসূচি সালফার। বেশ কয়েকটি ক্লাস সালফারের উপর আলোচনা করেছি ক্লাসে। আজকে আবার সেই বিষয় নিয়ে কন্টিনিউ করছি। তার আগে হোমিওপ্যাথিক সায়েন্স নিয়ে কিছু কথা আমরা বলতে চাই। হোমিওপ্যাথিক সায়েন্স হলো একটা হোলিস্টিক সায়েন্স, যেটাকে আমরা পুরো চিকিৎসা ব্যবস্থা বলি। অ্যাজ এ হোল একজন ব্যক্তিকে পরিবর্তন করা, একজন ব্যক্তির অ্যাজ এ হোল যে অবস্থা সেটার উপর ডিপেন্ড করে মেডিসিন সিলেক্ট করা। এই জন্য হোমিওপ্যাথি সায়েন্সকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আর্ট। এটাতে আর্ট বলতে আমরা কি বুঝি? হিউম্যান ক্রিয়েটিভিটি, সুপার স্কিল, স্টাডি, প্র্যাকটিস, অবজারভেশন, এই সব কিছু মিলেই হলো আর্ট। আর্ট সাধারণত কোনো একটা বিশেষ জায়গায় লিমিটেড থাকে না, যেমন সায়েন্সের একটা লিমিটেশন আছে, আর্টের কোনো লিমিটেশন নেই। এই জন্য হোমিওপ্যাথিটাকে শুধু সায়েন্সের ক্যাটাগরিতে দেখলে এর যথাযথ মূল্যায়ন করা যাবে না, এবং প্রকৃত অর্থে একজন মানুষকে যথাযথ চিকিৎসা দেওয়া যাবে না। এই জন্য মাস্ট আর্টটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমরা যেটা সাধারণত ব্যবহার করি যে হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্সকে গুরুত্ব দেওয়া হয়, যে মনে করা হয় যে মানুষের অসুস্থতার পিছনে তার স্বতঃস্ফূর্ত যে শক্তি, যেটা অনুভব করা যায় তবে সায়েন্টিফিক্যালি দেখানোর সুযোগ নেই, এই স্বতঃস্ফূর্ত শক্তি যখন হারমোনিয়াসলি মানুষের বডিতে, একজন হিউম্যান বিইংয়ের বডিতে কাজ করে, তখন তাকে আমরা হেলদি পারসন বলি। এই হেলদি পারসন যখন থাকে তখন ভাইটাল ফোর্স স্মুথলি কাজ করে, যেটাকে ডক্টর হ্যানিম্যান সাহেবের সবচেয়ে স্যার হ্যানিম্যানের বড় অবদান যে ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সের মাধ্যমে একজন ব্যক্তিকে আলাদা করা হয়, ইন্ডিভিজুয়ালাইজেশন যেটাকে বলি আমরা, সেটা করতে পারি, যেটাকে আমরা ভাইটাল প্রিন্সিপালও বলতে পারি। হিউম্যান বিইং হলো সোশ্যাল অ্যানিম্যাল। হিউম্যান বিইং সোশ্যালি থাকতে পছন্দ করে, একা জীবনযাপন করতে পারে না। এই সোশ্যালি যখন মানুষ ইন্টারেক্ট করে তার সারাউন্ডিংয়ের সাথে, তখনই তার নিজেকে অ্যাডাপ্ট করতে হয় পরিবেশ পরিস্থিতির সাথে। যেমন মনে করেন ফর এক্সাম্পল, রাগী মানুষ, খুব রাগ, জন্মগতভাবে ন্যাচারালি রাগ, সেটা ছোটোবেলায় হয়তো রাগ প্রকাশ করতে পারে, রাগটাকে তার পরিবারের লোকরা ম্যানেজ করে নেয় যে না ঠিক আছে, ছোটো মানুষ ঠিক আছে। যখন আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন তো এই রাগটাকে তার বুঝতে চেষ্টা করে সে নিয়ে যে না, এটা আমার এইভাবে প্রকাশ করা উচিত না। তাছাড়া তার পরিবেশ তাকে ওইভাবে মেনে নিতে পারে না। যদি উল্টাপাল্টা কোথাও সে রাগ দেখায় তাহলে সে এখান থেকে উল্টা তার উপর রিয়াকশন আসবে, তখন সে নিজেকে চেঞ্জ করা শুরু করে। তার মতো তার যে অরিজিনাল নেচার, সে খুব আনন্দ করতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, এটা তো তার সারাউন্ডিং, তার আইপিআর, তার পরিবেশ মেনে নেবে না। এই জন্য সে নিজেকে ধীরে 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 পরিবর্তন করতে বাধ্য হয় বা পরিবর্তন করে, তখনই তার যত প্যাথোলজি আসা শুরু করে। ঠিক আছে, যেহেতু সোশ্যালি থাকতেই হবে, তাকে সোশ্যালি থাকার জন্য কিছু সোশ্যাল নর্ম তাকে মেনে চলতে হবে, এবং এটা চলাটা বাধ্য, এবং এটা করতেই হবে একজন হিউম্যান বিইং হিসাবে। এই জন্য হিউম্যান বিইংয়ের এত সব অসুস্থতার আসে। আমাদের বডিতে যে কোনো চ্যালেঞ্জিং নেওয়ার মতো পরিস্থিতি আছে এবং ক্ষমতা আছে। যেমন মনে করেন আমাদের আল্লাহ আমাদেরকে এমন মেধা এবং যোগ্যতা দিয়েছে, আমাদের বডির ভিতরে এমন ক্ষমতা দিয়েছে, আমরা খুব অনেক শীতের মধ্যেও আমরা নিজেকে সারভাইভ করতে পারি। সেখানে আমরা হয়তো গরম ওয়াটার ইউজ করি, গরম তারপরে পরিবেশ তৈরি করি, সে কীভাবে নিজের শরীরটাকে উষ্ণ রাখতে হবে সেই জন্য আমরা আমাদের ব্রেনকে কাজে লাগাই, বিভিন্ন পলিসি অ্যাডাপ্ট করি। আমরা একদম মাইনাস, যেখানে অন্য প্রাণীর পক্ষে বেঁচে থাকা খুব কষ্টকর, সেখানে মানুষ সারভাইভ করছে। আবার অনেক টেম্পারেচার হাই পৃথিবীর বহু দেশে আছে, সেখানেও মানুষ সারভাইভ করছে। এই যে আপনার মানুষের বডির ভিতরে যে এই যে চ্যালেঞ্জিং নেওয়ার যে ক্ষমতা, পরিস্থিতির সাথে মিলে চলতে পারে, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন নেই। যার কারণে মানুষকে, হিউম্যান বিইংকে বলা হয় যে সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব অনেক কারণে থাকতে পারে, তার মধ্যে এটা একটা কারণ যে তার ভিতরে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন শক্তি দিয়ে দেওয়া হয়েছে
সে তার পরিবেশের যে কোনো চ্যালেঞ্জ, পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা আছে। দেখেন প্রচণ্ড দাবানল হচ্ছে, সেখানেও মানুষ কীভাবে নিজেকে সেভ করবে সেটা সে জানে। অনেক প্রাণী আছে সেটা পারে না বলে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য যখন তাহলে মানুষ অসুস্থ হয়, এখানে কোশ্চেন আসে, মানুষ সবাই তো একভাবে এটা গ্রহণ করতে পারে না। কেউ আছে ছোটো ছোটো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি স্টেজে চলে যায়, কেউ আছে অনেক বড় বিষয়ে তাকে স্টেজ করতে দিতে পারে না বা আনতে পারে না, আসে না। এই যে স্টেজ নিয়ে যাওয়া, এই জন্য হিউম্যান বিইংয়ের বিউটি অফ হিউম্যান বিইংয়ের ইন্ডিভিজুয়ালাইজেশন করা হয়, পার্সোনালিটি বলা হয়, কেননা প্রত্যেক পার্সন একরকম না। ডিজিজ অ্যাজ এক, রিয়াকশন ভিন্ন ভিন্ন। আমরা বলি যে ডিজিজ এক, রিয়াকশন ভিন্ন ভিন্ন। এটাই হলো হিউম্যান বিইংয়ের মূল নেচার, যে এটাকে ইজি ওয়েতে নিতে পারে না, স্ট্রেস তৈরি করে, সেই আস্তে আস্তে ইমোশনাল থেকে ফিজিক্যাল লেভেলে যে প্যাথোলজি তৈরি করে। এজন্য আমাদের নেচার হলো আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের সাথে, একটা হলো নেচার, আমাদের দুই ধরনের এনভায়রনমেন্ট, একটা হলো ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটা হলো আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে যে আমরা নিত্য তৈরি করতেছি, আমাদের স্ট্রেস বাড়িয়েছি কীভাবে, আমাদের মোবাইল প্রয়োজন, এরপরে সাধারণ অ্যানালগ মোবাইল দিয়ে আমরা চলতাম, সেখান থেকে এখন আমাদের কি দরকার, অ্যান্ড্রয়েড মোবাইল দরকার। এরপরে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে করতে এখন মনে হয় যেন আরও একটু ভালো হলে ভালো হতো, এর মেমোরি ক্যাপাসিটি, এর র্যাম অনেক কম, এর চেয়ে হাই কনফিগারেশনের একটা মোবাইল দরকার। এই যে মানুষের চাহিদা যখনই ডিমান্ড বাড়া শুরু করতেছে, তখন আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে সে তৈরি করতেছে, অথচ তার বাড়ি দরকার, যেখানে সাধারণ আগে মানুষ একটা সময় মানুষ কুড়ির ঘরে বাস করতো, সেখানে টিনের ঘর, বেড়ার ঘর, এখন মানুষ বিল্ডিংয়ে থাকার পরও মনে করে যে না এটা যথেষ্ট না, টাইলসের দরকার, টাইলস যথেষ্ট, এর থেকে আরও মার্বেল পাথর যদি হতো তাহলে আরও ভালো হতো। এই যে মানুষের ডিমান্ডের কারণে মানুষের চাহিদা বেড়ে গেছে। চাহিদাটা কি হচ্ছে, যখন সে এটা অ্যাচিভ করতে পারে না, তখনই তার মধ্যে স্ট্রেস তৈরি হয়, কীভাবে এটাকে অ্যাচিভ করা যাবে। এই যে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে এগুলো খুব প্রয়োজন। আপনি বলতে পারেন যে হোমিওপ্যাথি ডাক্তার সিমটম হলে, মেডিসিন হলে জানলেই তো, আসলে তা না। এই জিনিসগুলো মানে আপনি যদি একজন ব্যক্তি মানুষটাকে চেঞ্জ করতে চান, ব্যক্তি মানুষের ইমোশনকে উপর বেস করে মেডিসিন দিতে চান, এবং সেখানে মিনিমাম ওষুধ, শুধু সারফেস লেভেলে, ফিজিক্যাল লেভেলে একজন মানুষকে সুস্থ করার হোমিওপ্যাথির কাজ না। এই জন্য হোমিওপ্যাথির ভাইটাল ফোর্সের আবিষ্কার হয়নি। ভাইটাল ফোর্স ডাইনামিক লেভেলে থাকে, এবং আমার মেডিসিনটা যদি ডাইনামিক লেভেলে না দিতে পারি, তো ভাইটাল ফোর্স কখনোই সেটা রিসিভ করবে না। সেটা ফিজিক্যাল লেভেলে, অর্গানিক লেভেলে থেকে কাজ করে দেবে, কিন্তু ব্যক্তি মানুষের মধ্যে কোনো পরিবর্তন হবে না। নতুন নতুন প্যাথোলজি সে ওয়েলকাম করবে, যেটা বর্তমান সময়ে হচ্ছে। মানুষ অসুস্থতার এত গ্রেডিং বেড়ে গেছে যে কোনটার জন্য সে মেডিসিন নিবে সেটা নিজেও জানে না। আমরাও তাই করতেছি, বিভিন্ন ধরনের রোগের জন্য স্পেসিফিক ওষুধ দিয়ে হয়তো রোগটাকে কিছুটা নিউট্রালাইজ করে দিতেছি বা কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতেছি, কিন্তু ব্যক্তি মানুষের কিন্তু কোনো পরিবর্তন না হওয়ার কারণে, ভাইটাল ফোর্সের উপরে কোনো এফেক্টও না হওয়ার কারণে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের অ্যানাটমি, ফিজিওলজি আর প্যাথোলজি ভালো করার কোনো প্রয়োজন নাই। একটু ভালো হবে। ভাইটাল ফোর্স এটা এনিমেলের যদি আমরা কনসেপ্ট দেখি, একটা এনিমেলের এই কনসেপ্টে উনি বলে নাই, উনি বলছে সব কিছু জানতে হবে, কিন্তু ওইটার উপর বেস করে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ব্যক্তি মানুষটার তার পার্সোনালিটিকে বেস করে, তার নেচারকে, তার রিয়াকশনকে, তার যে মূল কারণ, তার যে অসুস্থতা, কোন জায়গায় সেই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারছে না, সেই জায়গায় ধরে যদি আমরা আমাদের মেডিসিনটা সিলেক্ট করতে পারি, তাহলে সেটা ভাইটাল ফোর্সের উপর ঝংকার তুলবে। আর এই ঝংকার যদি একবার তুলতে পারে, তাহলে ভাইটাল ফোর্স যখন অবমুক্ত হয়ে যাবে, তখন ধীরে ধীরে সে অটোমেটিক শরীরের মধ্যে যত ধরনের সমস্যা থাকুক না, সেটাকে এই ব্লকেজগুলোকে সে দূর করে দেবে। যেখানে আমরা ছিলাম তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, যেটা আমাদেরকে পার্সু করতে হবে, অ্যাকচুয়াল পার্সু করতে হবে, ম্যান ইন ডিজিজ, মানুষটার ডিজিজের চিকিৎসা না, আমরা মানুষটার ডিজিজ চিকিৎসা করবো। হ্যাঁ, তো এটার জন্য এই যে পার্সনকে কীভাবে চিনব, হোমিওপ্যাথিতে পার্সনকে চেনার অনেক ধরনের পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হলো যে আমাদের যে মেডিসিনগুলো যখন প্রুভ হয়েছে সুস্থ শরীরে, তখন একটা তার পার্সোনালিটির একটা জায়গা বের হয়েছে। সেই জায়গাটা বিভিন্ন ম্যাথামেটিকে আমাদের
স্টলওয়ার্ডরা লিখে গেছেন, তাদের মতো করে লিখে গেছেন, তাদের ভাষায় লিখে গেছেন, স্ট্যান্ডার্ড ভাষায় লিখে গেছেন। সেটাকে আমরা আমাদের লেম্যানের ভাষায়, পেশেন্টের ভাষায় আমাদেরকে বুঝতে হবে। সে কীভাবে বুঝবো? এক্সপিরিয়েন্স, বর্তমান সময়ে যারা আমাদের এক্সপার্ট আছে তাদের এক্সপিরিয়েন্স, আমরা পেশেন্টের আমাদের ফিল্ডে আমরা কাজ করি, ওটাকে বোঝার চেষ্টা করব। উনি যে ওয়ার্ডটা ওখানে ইউজ করেছেন, আসলে ব্যাপারটা হলো যে আমাদের সমস্যা হলো যে আমাদের কাছে যা লিটারেচার আছে, অথেন্টিক লিটারেচার সবগুলোই ইংলিশে, এবং যেটা এটা হোমিওপ্যাথি আমাদের এই অঞ্চলের সাবজেক্ট না, এটা সায়েন্স না, এটা অন্য অঞ্চল থেকে এসেছে, যার কারণে সেখানকার এনভায়রনমেন্টের উপরে এই প্রুভিংটা হয়েছে। তার কারণে অনেক জিনিস আছে আমরা বুঝতে পারি না, বা আমরা এটা খুব মিনিমাম ভাবে বোঝার চেষ্টা করি। ম্যাক্সিমামভাবে বোঝার জন্য এটা আমাদেরকে ক্লিনিক্যালি এক্সপেরিমেন্ট করে বুঝতে হবে। আর যত আমরা ক্লিনিক্যালি এটাকে এক্সপেরিমেন্ট করব, তত আমাদের এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অথেন্টিকতা থেকে যাবে, যে না এইভাবে এই জায়গাটা এইভাবে। ড্রাইনেজ শুধু ফিজিক্যাল লেভেলে এমনটা হবে এমনটা না, ড্রাইনেজ অনেকভাবে হতে পারে। সে কীভাবে হতে পারে, পেশেন্টের ফিল্ডে আমরা গিয়ে সেটা দেখব এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেটা রেখে যাব। তো এই জন্য আমাদের রেপার্টরি ম্যাথামেটিকা, ওল্ড স্টলওয়ার্ডদের যে ম্যাথামেটিকাগুলো আছে সেখানে অ্যালোগোরিকলি অনেক কিছু লিখেছে এবং পার্ট বাই পার্ট লিখেছে। তারা পেশেন্টের পার্সোনালিটি, মাইন্ড, ইমোশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, ইলশন সব কিছু তারা লিখে গেছেন। সেখান থেকে মণিমুক্তা আমাদের কাছে দেওয়াই আছে, রত্ন আমাদের কাছে দেওয়া আছে। সেটাকে যেহেতু কোনো সায়েন্স, কোনো বিষয়ে খুব সহজে দেওয়া থাকে না, আমার মতো করে দেওয়া থাকে না, সেখান থেকে আমার যেটুকু আমার প্রয়োজন সেটাকে আমাকে সাক করে বের করে নিয়ে আসতে হবে। রেপার্টরি আছে, রেপার্টরির মাইন্ড চ্যাপ্টার আছে, সেখানে অনেক পার্সোনালিটি আছে পেশেন্টের। কিছু পার্সোনালিটি আছে তার নেচার, কিছু পার্সোনালিটি আছে ডিজিজের সাথে রিলেটেড আসে, কিছু পার্সোনালিটি আছে আপনার সাইকোলজিক্যাল পার্সোনালিটি। এগুলো তো সব এলোবরেটলি দেওয়া আছে। সেখান থেকে আমাকে যাচাই বাছাই করে, ডিফারেন্সিয়েট করে, ভিন্নভাবে সাজিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এই জন্য আমরা সবসময় মনে করি যা উনি তো আপনার রাগ কেমন? কেউ কি বলবে আমার রাগ আছে, কেউ কি বলবে আমি অনেক ভয় পাই, কেউ কি বলবে আমি খুব খারাপ লোক। আসলে আমাকে বুঝে নিতে হবে। ডাইরেক্ট কোশ্চেন, এনিম্যান সাহেব বারবার বলেছে, তুমি ডাইরেক্ট কোশ্চেন করে পেশেন্ট থেকে প্রকৃত মেডিসিনের ইনফরমেশন কখনোই পাবে না। কেউ বলবে না আমি হিপোক্রেট। আমরা হিপোক্রেট রুব্রিকটাকে অ্যাজ ইউজুয়াল কমন রুব্রিক হিসাবে এবং ডেইলি প্রেসক্রাইবিং রুব্রিক হিসাবে, ব্রেড অ্যান্ড বাটার রুব্রিক হিসাবে আমরা ইউজ করতেছি। বাট কোনো পেশেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি হিপোক্রেট, তাহলে আপনি কি হিপোক্রেট? এই কথা বলার সাথে সাথে পেশেন্ট হয় বেশি শিক্ষিত মানুষ হলে আর শক্তিশালী পাওয়ারফুল হলে উল্টা দুটো থাপ্পড় দিয়ে যাবে এবং রাগ করে দুটো গালি দিয়ে চলে যাবে, আর বুঝতে না পারলে হয়তো চুপ থাকবে। কিন্তু এইভাবে কোশ্চেন করে তার আচরণের মাধ্যমে তার হিপোক্রেটিভ আপনার সামনে যে ব্যক্তি করে। এই জন্য আমাদের হোমিওপ্যাথি সায়েন্সে কী বলা হয় যে কেস টেকিং পার্টটা, অর্থাৎ পেশেন্টকে চেনার পার্টটা হলো মূল কেস টেকিংয়ের মেডিসিন আরোগ্যের বিশাল একটা অংশ ধরে রাখে। পেশেন্টকে জিজ্ঞেস করেন আপনি কি ইগো, কখনো এভাবে জিজ্ঞেস করা যাবে না। ডাক্তারকে এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেবিলিটি, তারপরে চিন্তা, উপযুক্ততা, ধারণা, অভ্যাস, অবজারভেশন, এই জিনিসগুলো খুব প্র্যাকটিস, এগুলোকে আমাদের বিভিন্নভাবে আমাদের ব্রেনের এই জায়গাগুলো তীক্ষ্ণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো পেশেন্টের বসার ধরন, ঢোকার ধরন, আমাদের যে গ্রিড করছে এটা অরিজিনাল গ্রিড নাকি সে আর্টিফিশিয়াল গ্রিড। এই সব জায়গার থেকে আপনাকে একটা গ্যালেন্স, একটা মানুষ আপনার কাছে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আপনি তাকে সর্বোচ্চ রাখতে পারবেন। এই সময়ের মধ্যে ওই পেশেন্টের সম্বন্ধে আপনার একটা ধারণা তৈরি করতে হবে। এই ধারণাটা যখন আপনি তৈরি করবেন, বাকিটা ক্ল্যারিফাই করে নিতে হবে তার সাথে অন্যভাবে ডিসকাস করার মাধ্যমে। হিউম্যান বিইংয়ের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মাধ্যমে আপনাকে ওগুলো পার্ট বাই পার্ট, আপনি জিজ্ঞেস করলেন আপনি কোথায় জব করেন, ওইখানে এমনভাবে পেশেন্টের সাথে ডিসকাস করতে পেশেন্ট মনে করো যে কোন গল্প করতেছে ডাক্তার সাহেব। মাঝে মাঝে জিজ্ঞেস করলেন যে আপনার কখন বাড়ে, কখন কমে, কোন পাশে। হয়তো আপনার মূল উদ্দেশ্য আপনি যেই জিনিসটা জানতে চান সেটাকে জানার জন্য আপনাকে অনেক জায়গায় ঘুরে যেতে হবে। ডাইরেক্ট কোশ্চেন করলে পেশেন্ট আসলে মেনে নেবেন। তো
আশা করি আমি এই জায়গাটা আপনাদেরকে বুঝতে পারছি। তাহলে এখানে আমরা সালফার নিয়ে আলোচনা করছিলাম যে সালফার কি তাহলে গ্রিডি পারসন? সে এত দামি লোক হওয়ার পরও ছোটো কাজ কেন করে? প্রতি মাসে ভালো পেনশন পাচ্ছে। সালফার আসলে গ্রিডি পারসনকে যদি আপনি ডাইরেক্ট গ্রিডি শব্দের অর্থ যেভাবে আমরা ব্যবহার করি সেই অর্থে সালফার গ্রিডি না। সালফার চায় যে আমার লেভেলটা যাতে নিচে ডাউন লেভেল না হয়, আমি যেন অন্যের উপর ডিপেন্ড করে চলতে না হয়, আমি অন্যকে কিছু দিতে পারি, এটাই আমার ইগো এবং আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে। রুগী মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ড ইউজ করে, কথা বলে, এটাকে আপনি যদি মনে করেন যে আমাকে দেখানোর জন্য বলছেন। সালফারের সালফার নলেজ সিকার এবং সে প্রচুর তার জ্ঞান আছে, সব বিষয়ের উপর সে জ্ঞান অর্জন করতে চেষ্টা করে। বাট তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এটা তার ইন্টেনশনালি সে নলেজের কথা বলবে না, এটা তার নেচার। সালফার যেহেতু অনেক জ্ঞান আছে, অনেক জানে, এই জন্য অনেক সময় অনেক ইংরেজি ওয়ার্ড, যারা একটু শিক্ষিত মানুষ ইংরেজি শব্দ ইউজ করবে, যারা লেখাপড়া কম জানে হয়তো সে একটা রিক্সাওয়ালা অনেক দার্শনিক কথাবার্তা বলে ফেলেন, আপনি মনে করবেন যে এই লোকটা এই ধরনের কথা তার মন থেকে কেন বের হয়েছে, চিন্তা থেকে কেন বের হচ্ছে। আসলে তা না, তার উপরে সালফার ভর করেছে, সে সালফারের পার্সোনালিটি, এই জন্য সে এমন সব জিনিস দার্শনিক কথা বলবে যেটা হয়তো সে কোনোভাবে কারো কাছ থেকে কোনো বই পুস্তক পড়ে সেখানে হয়তো কারো কাছে শুনেছে, অথবা তার চিন্তা দিয়ে সে এটা তৈরি করেছে, এটা ফেলে দেওয়ার মতো না। এই জন্য আমরা অনেক সময় যারা রুব্রিক বেস ট্রিটমেন্ট করি, তারা অনেক সময় রুগী যা বলে প্রত্যেক কথার উপর রুব্রিক তৈরি করি, এটা একটা খারাপ দিক। এই ধরনের তৈরি করা উচিত নয়, কেননা মনে রাখতে হবে টোটালি অ্যাজ এ হোল পার্সোনালিটি ধরে যতক্ষণ পর্যন্ত আমরা একজন মানুষকে ট্রিটমেন্ট না দেব, ততক্ষণ পর্যন্ত ভাইটাল পোল ডাইনামিক লেভেলে সেটাকে রিসিভ করবে না। আর ব্যক্তি মানুষটার মধ্যে পরিবর্তন না হলে, প্যাথোলজিক্যালি পেশেন্ট পরিবর্তিত হলেও অ্যাজ এ হোল মানুষটা ভালো ফিল করবে না, নতুন নতুন প্যাথোলজি আসার জায়গা তৈরি করবে। তো যা কি প্রসঙ্গে আমরা অনেক আলোচনা করছি, এখন সেখান থেকে আমরা বেরিয়ে আসি। তাহলে আমরা দেখলাম যে রুগী কথা বলার সময় ডাক্তার সাহেব ছাড়া কথা বলে না সালফারের রুগীরা, এটা রেফারেন্স ফর ডোজ অ্যারাউন্ড হিম। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড এটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আমাদেরকে। পেশেন্ট এই যে আমাকে সম্মান দিয়ে কথা বলছে, সাহেব বলতেছে, অ্যাবসেন্ট পার্সনকেও সাহেব দিয়ে কথা বলে, অত দেখা গেলো তো ওই ডাক্তার সাহেবের জিজ্ঞেস করছে, ওই ডাক্তার সাহেব অনেক ভালো ডাক্তার ছিলেন, কিন্তু ওনার হাতে আমার চোটটা ভালো হয়নি। কিন্তু ডাক্তারকে অনেক ড্রাগ আছে, প্রথমে এসে ডাক্তারকে গালাগালি করবে, এটা কিন্তু সালফার এরকমভাবে বলবে না। নেগেটিভ ওয়ার্ড খুব কম পাওয়া যাবে সালফারের কাছ থেকে এই লেভেলে। ব্যারেকটাম আমাদেরকে রেফারেন্স দেয়, কিন্তু সেটা বাধ্য হয়ে দেয়, কেননা ডাক্তার, তাকে তো সম্মান দেওয়া উচিত। এই জন্য তার রেফারেন্সটা থাকবে, তার সম্মানটা থাকবে আর্টিফিশিয়াল, কেন তার ভিতরে অ্যাম্বিশন কাজ করে। অ্যাম্বিশন মিনস এমপ্লয় এভরি পসিবল, যে কোনোভাবে তার উদ্দেশ্য হাসিল করতে চায়। এখানে ডাক্তারের কাছে এসেছে ভালো চিকিৎসার জন্য, এই জন্য ডাক্তারকে সে ফ্লাটারিং করবে এবং ডাক্তারকে সালাম দিবে, কিন্তু সালামের মধ্যে যে আন্তরিকতা, যে একাগ্রতা, এটা কিন্তু ব্যারেকটামের মধ্যে নয়েজ থাকবে। নয়েজ ইনক্লিনেশন তো মেক নয়েজ, ডাক্তার সাহেব জোরে সালাম দিবে, হাত উঠে সালাম দিবে, নয়েজ জোরে কথা বলবে, অর্থাৎ তার মধ্যে একটা ইনডাইরেক্ট হটিনেস থাকবে। সে বুঝাতে চাচ্ছে আমি বাধ্য হয়ে আপনাকে সম্মান দিচ্ছি, আসলে আমি সম্মান দেওয়ার যোগ্য, আপনাকে সম্মান দেওয়া আমি মন থেকে সম্মান দিচ্ছি না। এটা হলো ডার্টি একটা নেচার থাকবেই ব্যারেকটামের মধ্যে, এটা হলো ব্যারেকটামের বড় নেচার। সালফার তার ক্যাপাবিলিটি, তার নলেজ সম্বন্ধে বলবে। ফ্যামিলি মেম্বার চায় না, তবু সে জব করে। কেন জব করে? যে আমি যদি ফ্যামিলিকে 20টা টাকা দিয়ে হেল্প করতে পারি, আমি তাহলে ফ্যামিলির জন্য কল্যাণ হলো। 1-2 নম্বর পার্ট হলো আমি কিভাবে অন্যের কাছে সাহায্য যাবো, যে আমার আজকে এটা দরকার, কালকে আমার ওষুধের টাকা দরকার, আমার চশমা ঠিক করতে হবে, পরিবারের লোকরা বিরক্ত হবে। ঠিক আছে, ছেলেমেয়েরা আজকে বলতেছে জব করার দরকার নেই, কালকে হয়তো বলবো যে একটা লোককে বেকার বসা খাওয়াচ্ছি, আমাদের কতগুলো টাকা নষ্ট হচ্ছে, আমাদের এইটা ক্ষতি হচ্ছে, এটা যেন কেউ বলতে না পারে। এটা সালফার সবসময়, সালফার তো রাজা কখনো কারো কাছে পরাজিত হতে পারে একভাবে, হয় তার মৃত্যু, না হলে সে বেঁচে থাকবে রাজার মতো।
এই জন্য আমাদেরকে বলা হয় এই যে কেস রিসিভ করতে হবে, পারসিভ করতে হবে। কেস টেকিংয়ের থেকে কেস পারসিভিং রিসিভিংটা সব গুরুত্বপূর্ণ। ফসফরাসের ক্ষেত্রে আমরা কী দেখি, ফসফরাস সুন্দরভাবে এবং একটা ফ্রেন্ডলি, সবার সাথে মিঙ্গেল, সবার সাথে মিশবে, এটি হলো ফসফরাসের ওয়েল। এর পিছে তার থাকে হিপোক্রেট। আমি আগে বলছিলাম যে হিপোক্রেটকে বোঝা যাবে না, তার আচরণের মধ্যে হিপোক্রেট। কেউ কি বলবে হিপোক্রেট, বলবে না, তার আচরণের মধ্যে প্রকাশ হবে। ফসফরাস পিয়ন থেকে চাপরাশি থেকে শুরু করে বস পর্যন্ত সবার সাথে তার রিলেশন ভালো, কেননা বিভিন্ন জনের খবর বিভিন্ন জনের মাধ্যমে নিতে হবে। তাহলে ওই লোককে কীভাবে তার আয়ত্তে আনা যায় বা তার থেকে কীভাবে কাজ উদ্ধার করা যায়, তার ইনফরমেশন তার সাবঅর্ডিনেটের কাছ থেকে নেবে। অর্থাৎ এই জন্য ওর সাথে সম্পর্ক রাখে, ওকে টিপস দিবে, বকশিস দিবে। এগুলো হলো আপনার ফসফরাসের কাজ। এই জন্য ফসফরাসের কথায় আপনার ফিজিশিয়ানের হৃদয় ছুঁয়ে যাবে। সে ইনফরমেশন জানতে চায়। কীভাবে জানতে চায়? টেকনিক্যালি জানতে চায়। তবে আমাদেরকে সেই পয়েন্টগুলোর উপর গুরুত্ব দিতে হবে কেস টেকিংয়ের, যেটা পেশেন্ট একাধিকবার বলে তার পুরো কেস টেকিংয়ের মধ্যে। এটাই হলো পেশেন্টের কনসার্ন। রেফারেন্সের মধ্যে সবসময় থাকবে একটা লাভ, রেসপেক্ট, একটা মানে অনারেবল রেসপেক্ট, ভিতরের রেসপেক্ট, ঠিক আছে। ব্যারেকটাম বাইরে ভিতরে তার কি থাকবে, গ্রিড থাকবে, বাইরে তার ভিতরে তার এবিউজ থাকবে, বাইরে তার গ্রিড থাকবে, ঠিক আছে। যেটাকে আমরা বলি ভেনারেশন। ভেনারেশনও তো বাধ্য হয়ে সম্মান দেওয়া। একটা সিনিয়র পার্সন, বয়স্ক লোক আমার সামনে পড়লো, আমি তাকে সালাম দিলাম, মন থেকে সালাম দিলাম না। এই লোকটা না দিলে কেমন হবে? আত্মীয়র বাড়িতে গেলাম, তো আত্মীয়র ওখানে একজন মুরব্বী মানুষ আছে, তার সাথে তার খোঁজখবর জিজ্ঞেস করলাম, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু আমি মন থেকে চাই না। এটা কিন্তু ব্যারেকটাম করে। আর সালফার আন্তরিকতার সাথে দিল দিয়ে, ইমোশন দিয়ে তার সাথে আচরণ করে। নিড টু ভেনারেশন অর্থ হলো নিড টু টাইম রেসপেক্ট, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে কাউকে রেসপেক্ট করা। সালফার যে বলবে, এই বলার ভঙ্গিতে সালফারের মানে সালফারকে বুঝতে হবে। সেটা কীভাবে? রুগী ভদ্র, পোলাইট, জেন্টেল বলে আমি আপনার কাছে চিকিৎসার জন্য ডাক্তার সাহেব এসেছি, আপনি শুনেছি আপনি অনেক ভালো ডাক্তার, আমার এই রোগটা আপনি ভালো করে দেন, আপনি টাকা পয়সা যা লাগে নেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে অনেক প্রশংসা শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। এভাবে বলবে, যে খুব জেন্টেললি বলবে, যা শুনেছে তাই বলবে আপনার কাছে। সালফারের ডিলিউশন ওয়েলথ এবং হইল রেফারেন্স, এই দুটো হলো সালফারের মূল ভিত্তি। ওয়েলটা হলো শুধু অ্যাসিড, সালফারের ওয়েলথ। সালফারের ছেলে মেয়ে ওয়েলথ হতে পারে, তার নলেজ ওয়েলথ হতে পারে, তার অতীত জীবন তার ওয়েলথ হতে পারে, সে যে অনেস্টলি জব করেছে এটাও তার ওয়েলথ। এবং সারা দুনিয়ার মানুষকে, যারাই তার সাথে ইন্টারেক্ট আছে, সবাইকে সেই রেফারেন্স দিয়ে চলে। রেফারেন্সটা তার পুরো পার্সোনালিটির সাথে মিশে গেছে। তার পার্সোনালিটির মধ্যে রেফারেন্স প্রকাশ পায় সালফারের। ইনার ভয়েস, যে একজন পার্সনের যে ইনার ভয়েস, এর মাধ্যমে পার্সনকে আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? তার ভাষায় বোঝা যায় যে সে খুব জেন্টেল পার্সন, কিন্তু অসুস্থতার জন্য তার ডেকোরাম রক্ষা করতে পারেনি, ডিগনিটি রক্ষা করা সম্ভব হচ্ছে না। ডাক্তারের ইমোশনকে সে কখনো হার্ট করে না। অনেক সময় সালফারকে আমরা অনেক সময় বলি যে ডার্টি পেশেন্ট কখন হয়? সালফার আসলে বাহ্যিক ইন্ডিফারেন্স, পার্সোনাল অ্যাপিয়ারেন্স সেখানের মধ্যে আছে। সালফার আসলে মেন্টালি দিক থেকে ডার্টি না, তার চিন্তা অনেক হাই থটের চিন্তা করে। এই জন্য সাধারণ বিষয় নিয়ে সালফার অত বেশি ভাবে না, যে বাড়ি ঘর, পোশাক আশাক, এটা করা ওইটা করা। সালফারের দুটো কাজ, একটা হলো অন্যকে হেল্প করা, আর নলেজ সিক করা, কোনো বিষয় সম্বন্ধে জানা। এটা জানবে কম, ভাববে বেশি, এগুলো সালফারের সব। এই জন্য ডেকোরামের ব্যাপারে সবসময় সে তার পার্সোনালিটি ধরে রাখবে এমন কোনো কথা না। এই জন্যই সালফারকে ইমব্যালেন্স হয়, এই জন্যই সালফার অসুস্থ হয়। অর্থাৎ গোসল না করেই চলতেছে, গোসল করার দরকার এটা সে বুঝেই না,
কেন সে তো ভাবতেছে যে এটা নিয়ে কি করা যায়, এটা ক্রিয়েটিভিটি কীভাবে করা যায়। একটা ফিলোসফিক্যাল, অর্থাৎ যে কোনো আবিষ্কারের পিছনে, ক্রিয়েটিভিটির পিছনে প্রথমে ফিলোসফি থাকে, একটা দর্শন থাকে, একটা ভাবনা থাকে। এই লেভেলে সালফার থাকে। এই লেভেলে করতে গিয়ে দেখা গেলো তার নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে সে ভুলে যায়। দেখা গেলো যে এমন পোশাক কাপড় পরছে যেটা 10 দিন থেকে ধোয়াই হয়, অথচ অন্যদের কাছে সেটা, কিন্তু তার তো ওই সেন্সে কাজ করছে না, এই জন্য সে এটার স্মেলে বুঝতেছে। আমি বুঝতে পারছি কিনা জানি না। এই সালফার সবসময় ডাক্তারের কাছে তখন আসবে যখন তার ওয়েলথ ডাউনের দিকে যায়, তখন সে ফিল করে যে এটা ফেয়ার প্রপার্টির দিকে যাচ্ছে। তখন মনে করে সালফার সবসময় ডেকোরাম রক্ষা করে চলবে, আচরণগত ডেকোরাম, মানে পোশাকের ডেকোরাম না, আচরণগত ডেকোরাম। কোথাও যদি বসে সে পা তুলে বসবে না, তখন বেরেটটা বসবে, পা তুলে বসবে। আর আপনার কী বলে প্লাটিনা মাথা উঁচু করে বসবে। কিন্তু সালফার পা তুলে বলার সে মনে করে যে ডাক্তারখানায় ডাক্তারের সামনে পা তুলে, এটা তো ঠিক। কিন্তু সেসব আমি কোথাও গিয়ে যাই না, যাওয়া বন্ধ করে দিয়েছি, আমি ব্যথার জন্য তো বসতে কষ্ট হয়, তখন আমার পাটা তুলতে বারবার পাটা একটু মেসেজ করতে হয়। এটা আমার কাছে ভালো লাগে না। এটা মনে হয় যেন যে আসলে বা একটা সোশ্যাল নর্মের বিরোধী। এই জন্য আমি কোথাও যাই না। এই জন্য সালফার চিকিৎসার জন্য আসে, যে অন্যরা তার এই আচরণ অন্যদের কাছে খারাপ দেখে, তার দৃষ্টিভঙ্গি থেকে। এই জন্য সে এই বিষয়গুলো সবসময় সতর্ক। এই জন্য সালফার সবসময় তার বিষয়গুলো A to Z বলার চেষ্টা করে। এই জন্য এটাকে বলে আমরা ডেমনস্ট্রেটিভ, এক্সপেন্সিভ, ঠিক আছে। ব্যথার জন্য পারিবারিক দাওয়াতে যেতে পারি না, অনুষ্ঠানে যাই না, যেহেতু চেয়ারে পা তুলে বসতে হয়। আমি কারো উপর ডিপেন্ড হতে চাই না, ইন্ডিপেন্ডেন্ট। ডিসপ্লে সে ওয়েলথ করবে এবং থিওরাইজিং করবে। সালফার ডাক্তার আমার মনে হয় আমার এই পায়ের ব্যথাটা শুরু হয়েছে ক্যালসিয়ামের অভাবে, এটা তার মনে হয়। যে আজকাল শুনছি যে কোনো জায়গার পেইন হলে নাকি সেখানে যাকে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এইভাবে সে থিওরি বানাবে। র্যাক ফিলোসোফার বলতে ওই যে বললাম কিছুক্ষণ আগে, যেটা চিন্তার জগতে নিজেকে ফিলোসফি মানে কি, কোনো একটা বিষয় নিয়ে ভাবনা যেটার কোনো সায়েন্টিফিক বেস নাই, অথবা বেস থাকতেও পারে, অথবা পরবর্তীতে হবে একটা নির্দিষ্ট সময় পরে, এটাকে নিয়ে সে ভাবে। এই জন্য অন্যদিকে তার আর কোনো খেয়াল নেই। ম্যানারিজম, বিউটিফুল ম্যানারিজম, বিউটিফুল ন্যারেটিভ, রেসপেক্ট দ্য সেন্টেন্স, কমিউনিকেটিভ, এগুলো সালফারের মধ্যে আমরা দেখি। সব কিছু এলোমেরেটলি সব কিছু বলবে, সব কিছু বিস্তারিত বলবে, সব কিছু বলে, কারো উপর সেই নির্ভর হতে চায় না। এটা হলো সালফারের মূল কথা। রিজনিং করে বলে, এই বয়সে জব করে কেন করি ডাক্তার সাহেব, রিজন দেয়। রিজন ইনক্রিজ পাওয়ার অফ, কেন করি, আমি যদি জব করি তাহলে আমার এই নাতিটা একটা ভালো স্কুলে পড়তে পারবে, আমার নাতিটাকে, আমার ছেলের যে ইনকাম এতে তো ভালো। আমি যদি প্রতি মাসে ওর একটা খরচের, একটা টিউটরের বেতনের পয়সাটা দিতে পারি, তাহলে সে ভবিষ্যতে আমার বংশধরের নাম হবে, তাই না? বেকার বসে থাকার থেকে লাভটা কি? আমি তো কাজ জানি, ইনকাম ট্যাক্সের কাজ জানি, 2 ঘন্টা কাজ করে দিলে মাসে একটা হ্যান্ডসাম স্যালারি আসতেছে। বেড রিটেন হতে চাই না। বেড রিটেন হলে কি বিছানায় শুয়ে থাকবো, অসুস্থতা নিয়ে, ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে। ওই একে বলবো তোমাকে 1 গ্লাস পানি দাও, ওকে বলবো আমার জন্য এটা আনো, এটা আমার জন্য কষ্টকর ব্যাপার। এভাবে জীবন বেঁচে থাকার কোনো মূল্য নেই। অন্যের সাহায্য নিতে হবে এটা চাই না, নিজের শক্তিতে কাজ করতে চাই, হাঁটতে চাই। ডাক্তার সাহেব যখন সালফার এসে বলবো, ডাক্তার সাহেব আমি আর 2 বছর আগে আমি এখান থেকে এই বাসার থেকে এই 1/2 কিলোমিটার দূরে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতাম, কখন আমি রিক্সায় চড়ি না। এখন আমি একটু হাঁটলেই কষ্ট হয়ে যায়, তখন আমাকে রিক্সাতে করে আসতে হয়। এরপর ভয় লাগে যে কোন দিন আমার জিনিস কিনা বাজার করার জন্য আমি নিজে না করে অন্যের উপর ডিপেন্ড করতে হয়। নিজেকে অথরিটি ভাবে, রিজন পাওয়ার ইনক্রিজ। তারপর এভাবেই বলবে, ফিলোসফিক্যাল টক করবে, এমটি মাইন্ড ইজ ডেভিল ওয়ার্কশপ। তো একটা বসে বসে থেকে নানা খারাপ চিন্তা মনের মধ্যে আসে। কাজে থাকলে তো মানুষ অন্যায় খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখতে পারে। কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো, টাকাও আসবে। আমি কারো কাছে আমার প্রয়োজনের জন্য হাত বাড়াতে হবে না। আমি অলমাইটির সাথে নিজেকে সংযুক্ত রাখতে চাই। আমি আল্লাহর কাছে নিজেকে দোয়া করি, অবসর সময়ে তসবিহ পড়ি, জিকির আজকার করি। আমি চাই না কারোর উপর ডিপেন্ড করে বেশি থাকতে।
সে আর্ন করতে চায়, ইনকাম করতে চায়। সালফার নিজের জন্য শুধু ইনকাম করতে চায় না, তার আপনজনের জন্য ইনকাম করতে চায়। আমার নাতির জন্য ভাবি, তার শিক্ষার জন্য টাকা দিয়ে এটা আমার ডিউটি, নাতির জন্য কিছু করা। এখনও বুড়ো বয়সে নাতির জন্য ডিউটি মনে করে। দিস ইজ দ্য অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। চিলড্রেন মানে হলো সবাইকে সে ভাবে যে সবাই তার উপর ডিপেন্ডেবল, তার সারাউন্ডিংয়ের লোকেরা, এই জন্য এদেরকে হেল্প করা দরকার। অথচ তাদের হেল্পের প্রয়োজন নেই, সে হেল্প না করলেও লোক আছে। নাতির জন্য সে ডিউটি করতে চায়। লাভ হিজ ফ্যামিলি। অলমাইটি বলে, মানে এখানে সে বলবে আল্লাহ কোরআনের রেফারেন্স দিবে, হাদিসের রেফারেন্স দিবে, তুমি হার্ড ওয়ার্ক করো, তুমি সাকসেস হবে। ঘরে বসে থাকলে আল্লাহ কি দিবে? আল্লাহ কীভাবে দিবে? ঘরে বসে থাকলে কাউকে আল্লাহ তো দেয় না, পরিশ্রম করতে। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, দোয়া করো, তাহলে পাবে। এই ধরনের টপ প্রাসঙ্গিকভাবে চলে আসবে, ইচ্ছায় হোক অনিচ্ছা। অথচ এইগুলো ডাক্তারের সাথে সম্পর্কযুক্ত না। এই জন্য সালফার তার ডিজিজ রিলেটেড বিষয়গুলো কম বলে অন্যান্য প্রসঙ্গের দিকে চলে যাবে। এরকম অনেক মেডিসিন আছে। আমার ছোটোখাটো দোকান চালায়, একসময় সরকারি চাকরি করতো। দোকানে যেতে হবে, কাস্টমারকে আবার কাস্টমারের জন্য পাবে, কাস্টমারকে ভালো অ্যাফোর্ড দিতে হবে। যদি না হয় তাহলে কাস্টমার চলে যাবে, কাস্টমার কষ্ট পাবে। হ্যাঁ, যদি কাস্টমারকে ভালো সার্ভিস না দেয় তাহলে কীভাবে ব্যবসা হবে, সাফল্য আসবে কীভাবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তবেই তো লাভ আসবে। সালফারের কথা বারবার বলে, আমি ঠিক আছে বলছি তো ডাক্তার সাহেব, আমি ঠিক বলছি তো, এভাবে বল। তার মানে হলো এটা ইগোস্টিকভাবে বলে না বা হটিনেসভাবে বলে না, এটার মধ্যে একটা পোলাইট থাকে, জেন্টেল থাকে। এমনভাবে কথা বলবে, যদি আপনি বলেন যে পরিশ্রম করবে, এই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা যদি আপনাকে বলে, ডাক্তারও নিজে এগ্রি করবে। আসলে তো একটা মানুষ বেকার বসে থাকলে তার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা আসবে, সেটা চ্যাংড়া মানুষ হোক, ছেলে মানুষে হোক, বুড়ো মানুষে হোক, ইয়াং হোক, ওল্ড। তো ডাক্তারকে জিজ্ঞেস, আমি ঠিক বলছি তো ডাক্তার সাহেব? ডাক্তার বলতেন হ্যাঁ ঠিকই তো আছে। ডাক্তার সাহেব যদিও মনে করে ফালতু টক, কিন্তু আবার ডিসএগ্রিও করতে পারেন না। সালফারের সাথে কন্ট্রাডিক্ট করা খুব কঠিন। আর কোনো মানুষ খুব জানলেওয়ালা না হলে কিন্তু কন্ট্রাডিক্ট করতে পারবে না। সে সব কিছু সুন্দরভাবে, পোলাইটলি, জেন্টলি এবং নলেজেবলি বলে। অ্যাবান্ডেন্স, তার ভিতরে অ্যাবান্ডেন্স আছে, এই জন্য সে অন্যকে কনভিন্স করতে পারে। রিজন পাওয়ার ইনক্রিজ আছে, পাওয়ারফুল রিজন দিতে পারে সে। রুগী বলে সাফল্য আপনার হাতে, এর জন্য শ্রম দিতে হবে। আমি পরিশ্রমকারী বাচ্চাদের জন্য, তাদের আজকাল বাচ্চাদের লেখাপড়ার খরচ অনেক বেড়ে গেছে। এক এক বয়সে এক এক রকম কথা বলবে। আজকাল ম্যাল প্র্যাকটিস হচ্ছে, ডোনেশন ম্যাল প্র্যাকটিস হচ্ছে। কী ধরনের? বিভিন্ন জায়গায় ম্যাল প্র্যাকটিস। আজকাল স্কুলগুলোতে এই ঘুষ নেয় না, কিন্তু ডোনেশন নেয়। একটা ভালো স্কুলে ভর্তি করাতে হলে ডোনেশন লাগবে, যদি রিটেনে সে চান্স না পায়। ভর্তি হওয়ার জন্য নিড ডোনেশন। টু দ্য ওয়ার্ল্ড মানি ইজ অল, সে বলবে এটাই হলো অ্যাভারেজ। সালফারে অ্যাভারেজ করে অন্যদের জন্য, আর আর্সেনিক অ্যাভারেজ করে নিজের জন্য। বিজনেস টক অফ, দিস ইজ দ্য বিজনেস টক অফ। কমপ্লিট অ্যাবাউটের একটা রুব্রিক আছে, টকিং মানি অ্যাবাউট। এটা দুটো মেডিসিন, আর্সেনিক আর সালফার। আপনারা সহজে বুঝতে পারছেন। আর্সেনিক অন্যের জন্য কম ব্যবহার করে, অন্যের জন্য নিজের অসুস্থ হলে, নিজের অসুবিধা হলে বেশি ব্যবহার করে। আর সালফার উল্টা, সম্পূর্ণ উল্টা, একই রুব্রিকে আছে। এই জন্য রুব্রিক সবসময় আমাদের জন্য অথেন্টিক না। রুব্রিকের সাথে যদি ওর মেডিসিনটার মূল বৈশিষ্ট্য জানা না থাকে, তাহলে রুব্রিক আমাদেরকে সেটা হয়তো দেখা গেলো যে সালফারের ক্যারেক্টারে না, কয়েকটা রুব্রিক নিয়ে আমরা আর্সেনিকে, সালফারের জায়গায় আর্সেনিক দিয়ে বসে থাকলাম, আর্সেনিকের জায়গায় সালফার দিয়ে, তাহলে কেসটা গুলিয়ে যাবে। অন্যকে সালফার অন্যকে দিয়ে আনন্দ পায়, আর্সেনিক গ্রিডি পারসন, নিজের কাছে রাখতে চায়। সালফার ফ্যামিলির সাথে আনন্দ, ফ্যামিলির সাথে থেকে আনন্দ ফিল করে। আর আর্সেনিক ফ্যামিলির থেকে দূরে থেকে আনন্দ ফিল করে। ফ্যামিলিকে সে বিরক্ত মনে করে, কিন্তু প্রয়োজনে ফ্যামিলিকে আবার ইউজও করে। সালফার তার পরিবার, আপনজন, ওয়ার্কার, কাজের লোক সবার উপকার করার চেষ্টা করে। কাজের লোকের সমস্যা হয়েছে, কারণ তার ইগো। দেখো, সবাই বলবে ও, কাজের লোক বলবে দেখেন আমাদের বস কত ভালো, তিনি আমার বউ চিকিৎসার জন্য 5,000 10,000 টাকা দিয়েছে। এটা তার ইগোকে, আমি কারো সাহায্য নিই না, আমি সবাই সারা দুনিয়ার মানুষকে দিয়ে বেড়াই। লাভ টু গিভ, সে চায় না, নট টেক
কেয়ার অফ হিমসেলফ, সে চায় না যে অন্যরা তাকে টেক কেয়ার করুক। প্রাথমিক অবস্থায় সালফার ফিউরিলাস থাকে, কেন সে থাকে? তখন তার ওয়েল থাকে, যতক্ষণ পর্যন্ত ওয়েল লেভেলে থাকে ততক্ষণ পর্যন্ত সালফার ডাক্তারের কাছে আসে না, চিকিৎসা করে না, ওষুধও খায় না। এটা সালফারের ফিউরিলাস। যখন ফেয়ার প্রপার্টির বেল বাজে, তার মনের মধ্যে অ্যাংজাইটি আসে, অ্যান্টিসিপেশন আসে, ঘন্টা বাজে, তখনই মনে করে যে না, এখন আমার অ্যাংসাস কষাস হওয়া দরকার। এটা যদি আরও বেড়ে যায় তাহলে আমার ইগো হার্ট হবে, অন্যের উপর ডিপেন্ড করতে হবে। একে বলবো যে তুমি আমার এই কাজটা করে দাও, সে সালফারের সমস্যা কি, তাকে যেটা বললো কিন্তু কাজটা করে দিল না, তখন সে মনে খারাপ লাগলো, আরে আমি বললাম আমার কাজটা করে দিল না, যা নিজের কাজ নিজে করবো, অনেকে বলে না। তাহলে কোথায় ছিলাম? রুগী বলে জব থেকে রিটায়ার্ড হয়েছে, কাজ থেকে নয়। হার্ড ওয়ার্কার অ্যাভারেজ, কেন অ্যাভারেজ হয়? এখানে হাঁটে, নিজের মানি সেভ করে, 2-3 কিলোমিটার হাঁটে, সে ঠিক আছে 10 টাকা যদি সেভ করতে পারে তাহলে পরিবারের কাজে লাগবে, ভবিষ্যতের কাজে লাগবে, আশপাশের লোকদের কাজে লাগবে। এই জন্য সালফারকে অ্যাভারেজ হিমসেলফ, স্কুইন্ডার ফর ফ্যামিলি, খুব সুন্দর সুন্দর রুব্রিক। আমি এই জিনিসগুলো যখন পড়ি আমার কাছে খুব মজা লাগে যে একটা মানুষের পার্সোনালিটি বেরোয় আসে। পরিবারকে হেল্প করে ইগোকে স্যাটিসফাই করার জন্য, অন্য কোনো কারণ নেই, ইগোকে স্যাটিসফাই করার জন্য। ইন্ডিপেন্ডেন্ট, রুগী ডাক্তারকে বলে আমি রাইট অর রং, আমি ঠিক আছি তো ডাক্তার সাহেব, আমার জীবনে অনেক হার্ডশিপ ছিল, এখন ওয়েলথ আছে। রুগী তার জীবনের অনেক হার্ডশিপ বলে যে আমি পার্ট টাইম এই একটা চাকরি করে আসারটা পার্ট টাইম আমি এই ফুটপাতে দাঁড়িয়ে গামছা বিক্রি করছি, তারপর ছেলে মেয়েদের কাছকে এত বড় বড়, এগুলো বলতে সালফারের কোনো লজ্জা লাগে না। কিন্তু আমি আমার ছেলে মেয়ের থেকে কোনো টাকা নেই না, আমি আমার বাড়িতে ভালো হয়ে আছি, আমার ওয়াইফ সহ, এখান থেকে যা ইনকাম হয় আমার পেনশনের টাকা দিয়ে আমি সুন্দর চলে যাচ্ছি, আর টুকটাক বাড়িতে কিছু সবজি আবাদ করি, এটা করি সেটা করি, এটা বিক্রি করলে মোটামুটি আমার হয়ে যাচ্ছে, শরীরটা আমার ভালো থাকতেছে। হ্যাঁ, এই যে সে তার হার্ডশিপ, এটা হলো তার ওয়েল। এমনভাবে বলে ডাক্তার ডিসএগ্রি করতে পারে না। রোগী বিভিন্ন ব্যক্তির কোড দেয় যে দেখেন ডাক্তার আপনি তো এজিবি আবুল কালাম উনি এই কথা বলে গেছে, কোড দেবে না, আবুল কালাম সাহেব বলবে, স্যার বলবে, কাউকে অ্যাবসেন্ট পারসন এমন কোনো ব্যক্তিকে সে অসম্মান দিয়ে কথা বলবে, ডিসগ্রেস দিয়ে কথা বলবে না। এমন বলবে ডাক্তার ডিসগ্রেস হতে পারে না। রোগী বিভিন্ন ব্যক্তির কোড বলে যারা তার সামনে নেয়, তাদের ব্যাপারে রেসপেক্ট দিয়ে কথা বলে। গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। সালফারের মূল সুর হলো গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। প্লাটিনা প্রকাশ করবে আই এম সুপিরিয়র, তার আচরণ, তার কথা, তার পোশাক, তার চালচলন সবকরের মধ্যে তার সুপিরিয়র প্রকাশ হবে। হ্যাঁ, এবং আপনাকে কেটে দিবে, এমনভাবে বলবে যে আপনি আর ওখান থেকে ডাক্তারও উঠতে পারবে না। এই প্লাটিনার আচরণ। ভেরেকটাম কাটবে এমনভাবে, এমন মানে আচরণ কি বলবো, কাটটাটা যেমন মনে করেন যে ফেসিস ফলো হিজ ওন ফেসিস, আপনাকে বলে ফেললো হ্যাঁ আজকাল ডাক্তাররা সব ফালতু, আপনি সব বলতেছে, দেখলো যে আপনি এই জিনিসটাকে ঠিকভাবে নেন না, ডাক্তার সব ডাক্তার নেয়, কিছু কিছু ডাক্তার তো অনেক ভালো আছে, নাহলে আমরা এই অসুস্থ মানুষগুলো কি সুস্থ থাকতো? কিছু কিছু ডাক্তারের জন্য আমাদের দুর্নাম হয়েছে। প্রথম কি বললো একরকম, পরে আবার আরেক রকম। পরিস্থিতি বুঝে ভেরেকটাম তার নেচার অবস্থা পরিবর্তন করে, কারণ তার অবস্থানে বসে যে ধরে রাখতে পারে না। সালফার আমার এক পরিচিত একজন বলে আপনার নাম, সালফার এসে বলবে, তো জানা গেল যে পরিচিত লোককে, তার আপনজনকে, চেনা জানা মানুষকে, একজন দারোয়ান অথচ পিয়ন, বাড়ির গার্ড, সবার সাথে তার, অথবা সবজিওয়ালার কাছে সবজি কিনতে গেছে, দেখছে সারে কড়ায় হাঁটে, স্যার অমুকে হোমিওপ্যাথি ডাক্তার আছে ওনার কাছে যান, উনি খুব ভালো ট্রিটমেন্ট দেয়। সবজিওয়ালাকে খারাপ কথা বলবে না বা সবজিওয়ালার নাম বলবে না, এমনটা এসে বলবে তো আমাকে একজন আপনার খুব ভক্ত, আপনার কাছে চিকিৎসা করে উপকার পেয়েছে, একজন আমাকে বলেছে। তা আপনি জিজ্ঞেস করলেন আপনার সাথে একবার ডাক্তারের কিউরিসিটি জাগে, কে সে ব্যক্তি? জানা গেল যে সবজি বিক্রেতা, তরকারি বিক্রেতা, এমন একজন, অথচ সে তার ক্লাস 1, অথচ সে ক্লাস 1 অফিসার। মহিলা তার হাউসমেডের কথায় চলে আসবে, সালফারের মহিলা হলে।
পরিবারের জন্য অর্থ ব্যয় করে সালফার, ইগো বাস্তবায়ন করে, টাকার জন্য কারোর উপর নির্ভর করি না, কীভাবে স্ট্রাগল করে তার পরিবারকে মানুষ করেছে, বড় করেছে, তাদের জন্য চেষ্টা করেছে, কত পরিশ্রম করতে হয়েছে তাদের জন্য। এত সুযোগ ছিল যে অবৈধভাবে টাকা আয় করার, কিন্তু আমি করি নাই। দিস ইজ দ্য ওয়েলথ সালফারের। সালফার শেষ করা যাচ্ছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার আমরা সময় সুযোগ মতো আপনাদের সামনে আসবো, সালফারের বাকি অংশ নিয়ে আলোচনা করব।